ছাত্রলীগের কর্মীরা আগামী দিনে নতুন ইতিহাস লিখবে। এমন একটা বাজে সময় তোমার সাথে তোমাদের দুজনের সাথে কথা হচ্ছে, কেমন আছো সেটা জিজ্ঞেস না করে আমি সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। আচ্ছা সাদ্দাম, এই যে 9 তারিখে যে নির্বাচনটা হবে, ডাকসু নির্বাচন, তুমি এই নির্বাচনটাকে কিভাবে দেখছো? মোট ভোটার সংখ্যা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 39,775 জন। তার মধ্যে কারণ আবার এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 4 দিনের ছুটি দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। এরকম একটা নির্বাচনের জন্য 4 দিনের কেন ছুটি আমি ঠিক বুঝতে পারছি না। তো তার মধ্যে ধরো অনেক বাচ্চারা আছে চলে যাবে গ্রামে বা বিদেশে আছে, তার মধ্যে 35,000 ভোটার মনে করো ভোট দিবে। এই 35,000 ভোটারের জন্য 810টা কেন্দ্র, ইফ আই এম নট রং, যদি তারা চেঞ্জ না করে থাকে, অর্থাৎ 43 জন ভোটারের জন্য একটা করে কেন্দ্র। 810টা কেন্দ্র গোটা ক্যাম্পাসে কোথায় হবে? তো এই যে পুরো নির্বাচনটা, এটা কিভাবে তুমি ব্যাখ্যা করো? এটা কি একটা মেটিকুলাস ডিজাইনের অংশ? সাদ্দাম, এই পুরো জিনিসটা তুমি একটু ব্যাখ্যা করো, যেহেতু তুমি ছাত্রলীগের সভাপতি এবং তোমার দল আজকে নিষিদ্ধ সংগঠন নাই এই নির্বাচনে। ধন্যবাদ। আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেটা নানাগুলো দিক আছে। আমি যদি কয়েকটি দিক বলি, একটি হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এটি একটি আমাদের এতদিনের ঐতিহ্য, সেটির একটি ব্যত্যয় ঘটলো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যতবার অনুষ্ঠিত হয়েছে, এমনকি সেটি পাকিস্তান আমল হোক, স্বাধীন বাংলাদেশ আমল হোক, মিলিটারি ডিক্টেটর হোক, অনির্বাচিত সরকার হোক, সামরিক স্বৈরাচার হোক, গণতান্ত্রিক সরকার হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেকবারই ইনক্লুসিভ হয়েছে, অন্তর্ভুক্তিমূলক হয়েছে। এমন একটি নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে হয়নি যে নির্বাচনে প্রত্যেকটি ছাত্র সংগঠন অংশগ্রহণ করতে পারেনি। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেটি বাংলাদেশের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন, সেই সংগঠনটিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রাখা হয়নি। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন। এই নির্বাচনে আপনি যখন শিক্ষার্থীদের তো পছন্দ করার অধিকার আছে, শিক্ষার্থীদের ছাত্রলীগকে পছন্দ করার অধিকার আছে, ছাত্রদলকে পছন্দ করার অধিকার আছে, ছাত্র ইউনিয়নকে পছন্দ করার অধিকার আছে, স্বতন্ত্রকে বেছে নেওয়ার অধিকার আছে। তো এবার যখন সাধারণ শিক্ষার্থী যারা ছাত্রলীগের সমর্থক, অনুরাগী কিংবা ছাত্রলীগের সমালোচক, তাদেরও তো অধিকার আছে ছাত্রলীগের বিরুদ্ধে রায় দেওয়ার। তো আজকে কিন্তু ছাত্রলীগের পক্ষের কিংবা বিপক্ষের সবার যে একটা গণতান্ত্রিক মতামত প্রকাশ করার অধিকার আছে, শিক্ষার্থীদের যে এজেন্সি আছে, শিক্ষার্থীরা তো তাদের পছন্দ মতো বেছে নেবে। আপনি আগে থেকেই একটি নিয়ন্ত্রণ করে দিচ্ছেন যে কাদেরকে আপনি বাছাই করতে পারবেন। সেই বাছাইকৃত তালিকাটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরবরাহকৃত, দখলদার সরকারের সরবরাহকৃত, যে এই তালিকার মধ্য থেকে আপনাকে বাছাই করে নিতে হবে। তো সেই জায়গা থেকে এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন, এবং এটির মাধ্যমে কিন্তু আপনি শিক্ষার্থীদের যে পছন্দের স্বাধীনতা আছে, এটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের বিষয়টা যদি বাদও দেয়, শিক্ষার্থীদের পছন্দের স্বাধীনতাকে আপনি এই ধরনের ক্ষুণ্ণ করছেন। সেই জায়গায় একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে আমি মনে করি যে ভবিষ্যতে আইনগত কিছু জটিলতা তৈরি হওয়ারও সুযোগ রয়েছে। আপনি যদি দেখেন, এক হচ্ছে যে ছাত্রলীগের নিষিদ্ধের বিষয়টি, এটি সম্পূর্ণ একটি অসাংবিধানিক, সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অগণতান্ত্রিক একটি সিদ্ধান্ত। এবং বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি নির্বাচিত হয়েছেন, নিয়োগকৃত হয়েছেন, তিনিও আইনানুগভাবে কতটুকু হয়েছেন, সেই প্রশ্নগুলো কিন্তু আজও কালো আসবে। আরেকটি প্রশ্ন, সেটি কিন্তু ভবিষ্যতে আসবে। আরেকটি হচ্ছে রাজনৈতিক দিক। ছাত্র সংগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ পরিষদের যে সিদ্ধান্ত ছিল, যেটিকে আমি বলবো যে এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট, ছাত্র শিবিরের রাজনীতির বিষয়ে সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ না, সেটার একটা ব্যত্যয় ঘটছে। আরেকটা হচ্ছে আইনগত প্রশ্ন, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে ডাকসু 2019, সেটিতে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে। 2019 সেপ্টেম্বরে আপনি গুগলে সার্চ করলেই দেখতে পারবেন, ঘাটাঘাটি করলে দেখতে পারবেন, ডাকসুর যে অফিসিয়াল রেকর্ড সেটিতে আপনি দেখতে পাবেন ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি কিন্তু বিশ্ববিদ্যালয় পরিসরে ডাকসু বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা নিষিদ্ধ করেছে। তো সেই জায়গা থেকে কিন্তু এটি কিন্তু ভবিষ্যতে আপনি এই নিয়মটি আপনি পরিবর্তন করেননি, এই নিয়মটি আপনি প্রতিস্থাপিত করেননি। তো কিসের ভিত্তিতে আজকে ইসলামী ছাত্র শিবির একটি স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠন, ধর্মভিত্তিক রাজনীতির একটি সংগঠন রাজনীতি করছে? তো এটা আপনি ভবিষ্যতে আইনগত এই প্রশ্নটি আসবে। আরেকটি দিক হচ্ছে যে আপনি এরপরে যদি দেখি বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান, বাংলাদেশ ছাত্রলীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেত, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, যে কোনো প্রতিকূল পরিস্থিতি, যে কোনো সংকটময় পরিস্থিতি, যে কোনো দ্বিধা দ্বন্দ্ব মুখর পরিস্থিতি হোক না কেন, ছাত্রলীগের কর্মীরা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের যে কোনো ছাত্র সংসদে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সংখ্যাগরিষ্ঠ পদে
আমি সুনির্দিষ্ট করে বলবো না যে এই পদে জিতত ওই পদে জিতত, সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিজয়ী হতো, শিক্ষার্থীরা সেই ম্যান্ডেটটা দিত। এবং এটি আমি দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের ছাত্র রাজনীতির একজন কর্মী হিসেবে এটি আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। আরেকটি হচ্ছে আপনি সর্বশেষ যে বিষয়টি বলছেন যে সেটি হচ্ছে যে এটি একটি বিশেষ সংগঠনকে সুবিধা দেওয়ার জন্য সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে কিনা, এটিও মনে করার যথেষ্ট কারণ রয়েছে। নির্বাচনের টাইম লাইনটা যদি আপনি দেখেন, যে নির্বাচনটি আমি যদি প্রশ্ন করি, নির্বাচনটা এই সময়ে নির্ধারণ করা হলো কেন, সেপ্টেম্বরের 9 তারিখ কেন, কোন সংগঠনগুলোর প্রস্তুতি কিরকম ছিল, এবং যে সিদ্ধান্তগুলো, আপনি যে সিদ্ধান্তটি সর্বশেষ বললেন যে 5 দিন বিশ্ববিদ্যালয়ে বন্ধ রাখা হয়েছিল, যেটি আসলে শুক্র শনিবার সহ সব মিলে 7 দিন হয়। যদিও পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্তটা পরিবর্তন করেছে, প্রথমে 7 দিন, তারপরে সেটি কমিয়ে নিয়েছে 4 দিন, শেষে মনে হয় 1 দিন তারা করেছে, এখন 1 দিন করা হয়েছে। এটির মাধ্যমে কিন্তু এটিও এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী ধর্মভিত্তিক সংগঠন ছাত্র শিবিরকে সুবিধা করে দেওয়ার জন্য কিন্তু এটি করে দেওয়া হয়েছে। কারণ শিক্ষার্থীরা অধিক সংখ্যক রায় দিলে তারা কিন্তু স্বাভাবিকভাবে এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠনটার বিপক্ষে রায় দেবে, যে কারণে তাদের লক্ষ্য, তাদের এই নিয়ন্ত্রিত নির্বাচন তারা করছে, সেই নিয়ন্ত্রিত নির্বাচনকেও কিন্তু তারা কন্ট্রোল করার চেষ্টা করছে, নিয়ন্ত্রিত নির্বাচনকেও তারা আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং সে কারণে কিন্তু ভোটার সংখ্যাটা যেন কম হয় সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করছে। এবং সে কারণে আপনি দেখুন যে ছাত্র সংসদ নির্বাচনে তারা আসলে এজেন্ডা বাস্তবায়ন করছে। কারণ শিক্ষা, আপনি দেখুন যে পরীক্ষা বন্ধ রেখেছে, অথচ হওয়ার কথা ছিল কি যে পরীক্ষাটা ঠিক রেখে ছাত্র সংসদ নির্বাচনের দিনটা নির্ধারণ করা হবে, অথচ হচ্ছে উল্টোটা, যে আপনি ছাত্র সংসদ নির্বাচনটা ঠিক রেখে আপনি পরীক্ষার দিনটা নির্ধারণ করে দিচ্ছেন। তো ছাত্র সংসদ নির্বাচন একটা স্বাভাবিক কার্যক্রম, একটা রেগুলার অ্যাক্টিভিটিস, এবং এটি আপনি 15 দিনের ক্যাম্পেইনিং এর মাধ্যমে কাউকে নির্বাচিত করবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এতটা বোকা ভাবা, আসলে আমি মনে করি যে তাদেরকে অপমান করা। শিক্ষার্থীরা কিন্তু তাদের নিয়মিত কর্মপ্রক্রিয়ার আলোকেই সিদ্ধান্ত গ্রহণ করতে পছন্দ করে। তো সে কারণে আপনি যখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন, ভোট দিতে নিরুৎসাহিত করছেন এবং এমন ভাবে নিয়ন্ত্রিত করছেন, এমন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন যাতে করে একটি নির্দিষ্ট সংগঠনের ভোট ব্যাংক দিয়ে আপনি কোনোভাবে সমৃদ্ধ করতে পারেন, তো সেই জায়গা থেকে কিন্তু এটি নিয়ে প্রশ্ন আছে। তো মোটা দাগে আমরা আসলে এই নির্বাচন নিয়ে খুব বেশি আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাই না। আমি যেটি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আমাদের আস্থার জায়গাটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় মুক্তিযুদ্ধের অঙ্গীকারের পক্ষে লড়াই করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় আত্মমর্যাদার প্রশ্নে অটুট থেকেছে। তো আজকের দিনেও আমরা বিশ্বাস করি যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, নির্বাচনে যেই আসুক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বাংলাদেশে আজকে একটা দখলদার সরকার চাপিয়ে দেওয়া হয়েছে, একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যখন আপনার শোক প্রকাশ করার স্বাধীনতা নেই, যখন আপনার কবরের নিরাপত্তা নেই, যখন কয়েকদিন আগে তারা আত্মতৃপ্ত হয়ে বলছিল সবজির দাম কম, এই সবজির দামও পর্যন্ত আজকে বৃদ্ধি পেয়েছে। মানুষের ঘর বাহির প্রত্যেকটা আজকে ডেঞ্জার জোনে পরিণত হয়েছে। মানুষের ন্যূনতম সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই। আমাদের নারীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আজকে পোশাকের কারণে সে আজকে সামাজিক নিরাপত্তা তার সংকটের মুখে পড়ছে, সে মোরাল পুলিশিং এর শিকার হচ্ছে। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, যে কারণে আমরা আজকে এই নির্বাচন, এই প্রফেশনের নির্বাচনের নিয়ন্ত্রিত নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির শেষ কথা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেষ পর্যন্ত লড়াই করবে, এবং সেই লড়াইটা হচ্ছে গণতন্ত্রের প্রশ্নটি, যে বাংলাদেশে জনগণের মালিকানা, এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশ পরিচালনা করবে। সেটা আমরা ক্ষমতাতেও থাকতে পারি, বিরোধী দলও থাকতে পারি, কিচ্ছু যায় আসে না। আমাদের জনগণের মর্যাদা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আজকে জনগণের মর্যাদা নেই, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশের ক্ষমতায় নেই, যে কারণে বাংলাদেশে এই গণতন্ত্রটা পুনরুদ্ধার করতে হবে, মানুষের আত্মমর্যাদা ফিরে দিতে হবে, মানুষের মৌলিক অধিকার। আমরা আজকে মিছিল করছে নেতাকর্মীরা, তাদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে, জেলে যাওয়ার পর্যন্ত অধিকার আজকে নেতাকর্মীদের নেই, কারণ সে সংকটে আছে, আদালতে গিয়ে সে মবের শিকার হচ্ছে, জীবনহানির শিকার হচ্ছে। তো মানুষ তো রাজনীতিতে যে কেউ বিজয়ী হতে পারে, পরাজিত হতে পারে, সরকারি দলে থাকতে পারে, বিরোধী দলে থাকতে পারে, রেজিম চেঞ্জ হতে পারে, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের অধিকারের গ্যারান্টি দিচ্ছে। আজকে মিছিল করার অধিকার নেই, আপনার প্রতিবাদ করার অধিকার নেই, মতামত প্রকাশ করার অধিকার নেই, একটা অলিখিত আপনি সেলফ স্পন্সর। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমনকি বঙ্গবন্ধু বলবে এই শব্দটা উচ্চারণ করার স্বাধীনতা আজকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইখানে তোমাকে আমি একটু থামাবো চাই, সেটা হচ্ছে তুমি বললে যে এই মুহূর্তে তুমি গণতান্ত্রিক উপায়ে মানুষ, ছাত্রছাত্রীরা তাদের পছন্দের দল বেছে নিবে, সবই ঠিক আছে, আমি মানলাম। কিন্তু জামাতে ইসলামে 1971 সনে জামাতে ইসলামের ভূমিকা পাকিস্তানিদের সহযোগিতা করেছে, এটা আমরা সবাই জানি, এবং তাদেরই উত্তরাধিকার দল হচ্ছে ইসলামী ছাত্র শিবির। পরিস্থিতিটাকে তুমি কি মনে করো? ছাত্রলীগ শিবিরের প্যানেল যদি জিতে আসে, তুমি এটার ভবিষ্যৎটা কেমন দেখতে পাচ্ছ? তোমার কি মনে হয়, তোমার ব্যাখ্যা কি?
বিশ্লেষণ। এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে স্বাভাবিকভাবে যেহেতু এটি আইনগত প্রশ্ন নিয়ে প্রশ্ন আছে, এটা ইনক্লুসিভনেস নিয়ে প্রশ্ন আছে, এবং যেটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়, একটি নিয়ন্ত্রিত নির্বাচন, সেটি নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে সরাসরি মন্তব্য করতে চাই না। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমি আগের সূত্র ধরে কথা বলি, সেটা হচ্ছে যে আরেকটি বিষয় আপনি দেখবেন যে এই নির্বাচনে আপনি যে আপনার হচ্ছে যে সমতার যে নীতি, সেটা যদি আপনি দেখেন, এমনকি আমি যদি ছাত্রলীগকে বাইরেও রাখি, আপনি দেখুন যে এই নির্বাচনে আপনি ভোটার থেকে শিক্ষার্থীদেরকে বাদ দিয়েছেন। অনেকজন শিক্ষার্থীকে যখন মব তৈরি করে, এই সরকারটা তো মবের উপর প্রতিষ্ঠিত, এবং শুধুমাত্র সরকারটা মবের উপর প্রতিষ্ঠিত সেটা না, এই সরকারটাই আসলে মব। তো বিশ্ববিদ্যালয়েও কিন্তু সেটার একটা এক্সটেনশন আমরা দেখতে পেয়েছি। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি প্রার্থী হওয়া দূরের কথা, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার তো ভোটার হওয়ার অধিকার আছে। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার ভোটার হওয়ার অধিকার আছে। এটা তো আপনি বাংলাদেশ পৃথিবীর কোনো আইন বলে, কোনো কর্তৃত্ব বলে তো আপনি সেটা ফলো করতে পারবেন না। তো আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বাংলাদেশ ছাত্রলীগের যারা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, অনুরাগী যারা রয়েছে, তাদেরকে কিন্তু ভোটার তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। এমনকি যখন যে ইচ্ছে বিভিন্ন মব বাহিনী, এই মবের তো এক ধরনের কি বলবো, এক ধরনের প্রাইভেটাইজেশন করে ফেলেছে, যখন যে ইচ্ছে সে সেটি করে ফেলছে। এবং সেটার মাধ্যমে আপনি দেখবেন যে যখন দেখেছে যে ছাত্রলীগের আগে থেকেই তো বহিষ্কার করা হয়েছে, সার্টিফিকেট বাতিল করা হয়েছে, 1 বছর ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নাই, নিয়মিত ছাত্রত্ব নাই, এসব তো বাদই দেওয়া হলো। এরপরেও ঘটনাক্রমে কিংবা দুর্ঘটনাক্রমে যেসব কয়েকজন শিক্ষার্থীর ভোটার তালিকায় নাম আছে, ভোটার তালিকা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে বাদ দিয়েছে। ভোটার তালিকা থেকে পর্যন্ত ছাত্রলীগের কর্মী, সমর্থক কিংবা মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো এটা আসলে এইটার আইনগত জবাবটা কি, এটা নৈতিক জবাবটা কি, এটার গণতান্ত্রিক জবাবটা কি, এই প্রশ্নগুলো কিন্তু আছে। আরেকটি বিষয় আপনি দেখবেন যে যেটি সেটা হচ্ছে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কারো প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কারো প্রার্থিতা বহাল তবিয়তে থেকেছে। কেউ এটিকে সেলিব্রেট করছে, কারোর জন্য একটি ডিপ্রেশনের কারণ হয়েছে। তো আপনি নির্বাচন করছেন, তো আপনাকে তো সমতার নীতি প্রদর্শন করতে হবে, আপনি তো বৈষম্য করতে পারবেন না। আপনি আপনার প্রচলিত নিয়ম কাঠামোর মাধ্যমেই তো আপনি নির্বাচনটা করতে হবে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2025 এই প্রশ্নগুলোর কোনো জবাব দিচ্ছে না। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যদি বলেন যে এই স্বাধীনতা বিরোধী সংগঠন, জঙ্গিবাদী সংগঠন, মৌলবাদী সংগঠন, ধর্মভিত্তিক সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের যে বিষয়টি আসছে, এটি আমি সরাসরি কোনো আমি তাদের এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আজকে শিক্ষার্থীদের একটি দেখুন যে তাদের নৈতিক ভিত্তিতে দুর্বল, নৈতিক ভিত্তিতে দুর্বল থাকার কারণেই কিন্তু তারা অন্যান্য সংগঠনের আশ্রয়ে ঠেকেছে, ছদ্মবেশ ধারণ করেছে, ইনফিলট্রেশন ঘটেছে, নিজের আত্মপরিচয় নিয়ে তারা এক ধরনের সংকোচের মধ্যে থেকেছে। কারণ তারা জানে যে এই পরিচয়টি যদি সাধারণ শিক্ষার্থীদের সামনে উন্মোচিত হয়, শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদেরকে রেড কার্ড প্রদর্শন করবে, শিক্ষার্থীরা তাদের প্রতি স্বাভাবিকভাবে বিমুখ হবে, যে কারণে কিন্তু তারা বেগ ধারণ করছে। আরেকটি হচ্ছে যে আপনি ধর্মভিত্তিক রাজনীতি, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন, আমাদের এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সঙ্গে এই সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততা, সেই বিষয়গুলো তো আছেই। আরেকটি হচ্ছে তাদের বর্তমান সময় যে প্রতারণা রাজনীতি, সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে। তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, কিন্তু এই ভোটের রাজনীতির জন্য, সামাজিক বৈধতা আদায় করার জন্য তারা মুক্তিযুদ্ধের কথা বলছে। তারা কিন্তু এক ধরনের শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে। নারী নিয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু নারীদের কাছে গিয়ে তারা আজকেও কিন্তু প্রতারণার আশ্রয় নিচ্ছে। তারা আজকে গণতন্ত্রের কথা বলছে, প্রগতিশীলতার কথা বলছে, এটা বলছে, অধিকারের কথা বলছে, অথচ কিন্তু তারা সেটি বিশ্বাস করে না। যেটি বিশ্বাস করে না সেটি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করছে, সেটি উপস্থাপন করে শিক্ষার্থীদের কাছে বিভ্রান্ত করতে চায়, বিভ্রান্ত করে শেষ পর্যন্ত কিন্তু তারা বিশ্ববিদ্যালয়টিকে আর বিশ্ববিদ্যালয়ে রাখবে না। এটিকে রীতিমতো তারা একটা ধর্মীয় প্রতিষ্ঠানে তারা পরিণত করবে। এটিকে রীতিমতো আপনি দেখবেন যে এক ধরনের উগ্রবাদী রাজনীতির এক ধরনের ইনকিউবেশন সেন্টার, এটিকে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিষ্ঠিত করবে। আজকে দেখুন যে বিশ্ববিদ্যালয়ের বাস্তব, বিশ্ববিদ্যালয় তো শিক্ষার্থীদের, আজকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নয়াপল্টনের, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলা মোটরের, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মগবাজারের পার্থক্য করে, এটি পার্টি অফিস না শিক্ষা প্রতিষ্ঠান, এটি কিন্তু আজকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত হচ্ছে। অথচ আমরা সবসময় বলেছি ছাত্রলীগের পক্ষ থেকে যে আমাদের পলিটিক্যাল কেরিয়ার হচ্ছে, শিক্ষার্থীদের একাডেমিক কেরিয়ার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটা দিক আপনাকে দেখতে হবে যে আমাদের এই বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই শহীদের রক্তস্নাত বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় দুর্গ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে নারী মুক্তির ঠিকানা। তো এই বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্বাস করি যে সাময়িকভাবে তারা বিভ্রান্ত করতে পারে, সাময়িকভাবে শিক্ষার্থীদেরকে তারা প্রতারণা করতে পারে, কিন্তু আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জবাব দেবে, জবাব তারা দেবেই দেবে। যারা আজকে এই রাজাকারদের উত্তরসূরি, যারা আজকে এই লাখো শহীদের রক্তস্নাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের রক্তের সঙ্গে বেইমানি করে, যারা আজকেও বিভ্রান্তি করতে, যাদের অন্তরের লক্ষ্য হচ্ছে মৌলবাদ, আর বাইরে তারা এই এক ধরনের লিবারেল ডেমোক্রেসির কথা বলে বেড়ায়, যাদের অন্তরের লক্ষ্য হচ্ছে এই নারীদেরকে আবারও বন্দী করা, গৃহবন্দী করা, পোশাকে বন্দী করা, সময়ে বন্দী করা, লিঙ্গ পরিচয়ের মাধ্যমে তার ভাগ্য নির্ধারণ করা, আর বাইরে তারা এই ভেগগুলো ধারণ করছে। আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে
দল মত নির্বিশেষে এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিবাদী সংগঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। সাময়িকভাবে অনেকেই প্রতারণার আশ্রয় নিতে পারে, সাময়িকভাবে অনেকে জয়লাভও করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে শেষ পর্যন্ত জয় হবে মুক্তিযুদ্ধের, শেষ পর্যন্ত জয় হবে গণতন্ত্রের, শেষ পর্যন্ত জয় হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যিক অঙ্গীকার রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপোচহীন লড়াইয়ের শিক্ষা রয়েছে, সেটি জয় হবে বলে মনে করি। আমার একটা ছোট্ট কিউরিয়াসিটি সাদ্দাম, গত 16 বছর যে তোমরা যখন ইয়েটাতে ছিলা, পাওয়ারে ছিলা, তোমাদের ছাত্রলীগে এনরোল করানোর প্রক্রিয়াটা কি ছিল? তোমরা কি দেখে কিভাবে একটা ছাত্রকে তোমাদের দলে সংগঠনে এনরোল করতা? তোমরা কিভাবে করতা? না, প্রথমেই তো আমাদের কনফারেন্স করে নিতে হবে, একটা আমাদের স্বীকারোক্তি আচ্ছা, এটা তো প্রসিডিওর, তুমি একটা মানুষকে বুঝবা কিভাবে? স্বীকারোক্তিটাই প্রসিডিওর হবে, আপনি বুঝতে পারবেন। অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এটি অস্বীকার করার সুযোগ নেই, এবং অনুপ্রবেশের মাধ্যমে সুযোগ তারা নানা ধরনের সুযোগ তারা গ্রহণ করেছে, এবং এটির অনেকগুলো দিক আছে। আপনি দেখবেন যে শুধুমাত্র, এবং আমি আজকে এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ইসলামী ছাত্র শিবিরের যে এই ইনফিলট্রেশনের রাজনীতি, এটার শিকার একমাত্র বাংলাদেশ ছাত্রলীগ নয়, এটার শিকার হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল, এটার শিকার হয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। আজকে হয়তো ছাত্রলীগের বিষয়গুলো উন্মোচিত হয়েছে, আমি এটা মনে করি ধাপে ধাপে এটা আরো অনেক কিছু উন্মোচিত হবে, যে কারণে এই বাস্তবতাটি রয়েছে, এটি আমাদেরকে স্বীকার করে নিয়ে আমাদের ভবিষ্যৎ জায়গাটি করতে হবে। এবং শুধুমাত্র অনুপ্রবেশ তো তারা করেনি, সকল সামাজিক সাংস্কৃতিক, একটি হচ্ছে যে এটি আপনি যখন একটা অনুপ্রবেশ করছেন, আপনি, এটা তো রাজনীতি, আপনি যে সংগঠনে আদর্শে বিশ্বাস করেন সেই সংগঠনে আপনি থাকবেন, সেই সংগঠনের আদর্শের জন্য আপনি লড়াই করবেন, এটা আপনার অধিকার আছে, এটা নিয়ে এটির কোনো ব্যত্যয় ঘটানোর জন্য আমরা বিষয়টি বিবেচনা করছি সেটা না। কিন্তু আপনি যখন সংগঠন করেন, একটা বিশ্বাস করেন, একটা অংশগ্রহণ করছেন, একটা, তার মানে কিন্তু সোশ্যাল যে ফ্যাব্রিকটা আছে, সামাজিক যে চুক্তিটা আছে আমাদের সবার মধ্যে, সেই চুক্তিটা কিন্তু আপনি ভেঙে ফেলছেন। ইসলামী ছাত্র শিবির এই ধর্মভিত্তিক এই প্রতারক সংগঠনটি কিন্তু এটির আশ্রয় গ্রহণ করে মানুষজনকে বিভ্রান্ত করছে, এবং এটির ভিকটিম, আমি আবারও বলছি, শুধুমাত্র ছাত্রলীগ নয়, ছাত্রদল সহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সবাই কোনো না কোনো পর্যায়ে, এবং আমি বলবো যে এটা আরো বেশি পরিমাণে হয়েছে, যেটির হয়তো আমরা প্রভাব সামনে দেখতে পাবো। এটি, এবং শুধুমাত্র ছাত্র রাজনীতি নয়, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর ক্ষেত্রেও তারা এই পদ্ধতিটা তারা গ্রহণ করেছে। আরেকটি হচ্ছে সংগঠনের অভ্যন্তরে প্রবেশ করে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করা। আজকে আপনি দেখবেন যে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণের সূচনা তারা করেছে, নারীদের উপরে আক্রমণের ঘটনা তারা ঘটিয়েছে, ক্যামেরাবন্দি তারা করেছে, রিয়েল টাইম অন স্পট এটিকে বিভিন্ন ভাবে উস্কানি দেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসা, এটা তারা করেছে। এবং এটার কথা কিন্তু আমাদের বলতে হচ্ছে না, তারা বলছে তাদের পরিকল্পনা ছিল 14 তারিখ উস্কানি দিয়েছে, 15 তারিখ আক্রমণের ঘটনা ঘটাবে, তারপর সেটাকে ক্যামেরাবন্দি করবে, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আপনি দেখবেন যে যেহেতু আবাসন সংকট থাকার কারণে ছাত্র রাজনীতিতে কিছু নেগেটিভ কম্পোনেন্ট তৈরি হয়ে গেছে, এটা সত্য, কিন্তু সেটার দায়িত্ব ছাত্র সংগঠনের মূলত থাকে না, ঠিক প্রশাসনিক একটা সংগঠন সংকট, যেটির ভুক্তভোগী ছাত্র রাজনীতি নানাভাবে হয়ে থাকে। তো সেটার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই বিভিন্ন ধরনের যে বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতার সুযোগ নিয়েও কিন্তু আক্রমণাত্মক ভূমিকা, শিক্ষার্থীদের উপর নির্যাতনের ঘটনা ঘটানো, এই ঘটনাগুলোর সঙ্গে কিন্তু তারা সম্পৃক্ত থেকেছে এবং দায়টা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের উপরে, অপরাপর সংগঠনগুলোর উপরে, হয়তো ভবিষ্যতে দিবে। এটি একটি দিক। আরেকটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের আপনি যদি ক্যারেক্টারিস্টিক দেখেন, আমরা তো একটা উন্মুক্ত সংগঠন, একটা ওপেন সংগঠন, উন্মুক্ত গণসংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এটা পারিবারিক কোনো সংগঠন নয়, এটি একটি লিমিটেড কোম্পানি নয়, এটি সবার জন্য উন্মুক্ত, যেটি একটি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে, জাতির পিতার আদর্শে বিশ্বাস করে, সবার জন্য এই সংগঠনটি কিন্তু উন্মুক্ত থাকে, এবং এখনো তাই রয়েছে। এত চ্যালেঞ্জের পরও আমাদের সংগঠনটাকে আমরা উন্মুক্ত গণসংগঠন হিসেবে আমরা রাখবো, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের প্রত্যয়, সেটা আমরা করবো। তো এই ক্যারেক্টারিস্টিক্সের সুযোগ নিয়ে এই যে ক্যাডার ভিত্তিক, ধর্মভিত্তিক উগ্রবাদী সংগঠনগুলো তারা কিন্তু সেই নিয়েছে। এখন ভবিষ্যতে আমাদের করণীয় কি? ভবিষ্যতে অবশ্যই আমাদের স্ক্রিনিং প্রসেসটা আরো আধুনিক করতে হবে, এরা স্ক্রিনিং প্রসেসটা যেন উন্নত হয়, অনুপ্রবেশের ঘটনা যেন না ঘটে, দায়বদ্ধতা যেন তৈরি হয়, এবং অপরাধমূলক কর্মকাণ্ড যারা করছে তাদেরকে তো আমরা সবসময় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি, কিন্তু এটিকে আমাদের নিবিড় নজরদারির মাধ্যমে যাতে করে আমরা স্ক্রিনিং প্রসেসটা উন্মুক্ত করতে পারি, এবং আমাদের সাংগঠনিক যে কাঠামোটা রয়েছে প্রয়োজনে এটিকে আরো কিভাবে বিন্যস্ত করা যায়, কয়েক ধাপে রূপান্তরিত করা যায়, সেটি আমরা করতে পারি। আরেকটা হচ্ছে যে এটি থেকে যদি আমরা স্থায়ী হয়ে মুক্তি পেতে পারি, তাহলে মূলত আমাদের সামাজিক সাংস্কৃতিক আন্দোলনটি জোরদার করতে হবে। রাজনৈতিক দল যে কেউ বেছে নিতে পারে, কিন্তু সবাই একটা উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন মানুষ হবে। সেই জায়গাটা যদি আমরা সাংস্কৃতিক, একজন রাজনৈতিক কর্মী কিন্তু অবশ্যই সাংস্কৃতিক কর্মী হতে হবে। একজন আমরা
বলছি আমাদের তো সমাজটা এমন হওয়া প্রয়োজন যে আমরা বলছি যে এই কয়েকজন সাংস্কৃতিক কর্মী, সমাজটা তো এভাবে হওয়া উচিত নয়। প্রত্যেক মানুষেরই সাংস্কৃতিক কর্মী হওয়া উচিত। প্রত্যেক মানুষই মানুষ হিসেবে জীবনের অবিচ্ছেদ্য সত্তা হিসেবে তার একটা সাংস্কৃতিক বোধ থাকবে। তো সেই জায়গায় যতদিন পর্যন্ত আমরা না দিতে পারবো ততদিন পর্যন্ত এই মৌলবাদী এই উগ্রবাদী সংগঠনগুলো না ধরনের সুযোগ তারা কিন্তু অনবরত নিয়েই থাকবে। তো এই লড়াইটা আসলে সেই লম্বা সময়ের এবং সেই জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। আর আজকের দিনেও এই ধরনের অনুপ্রবেশের ঘটনা দায় বাংলাদেশ ছাত্রলীগের উপর চাপিয়ে দেওয়া, বাংলাদেশ ছাত্রলীগের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, তারপরেও বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আজকেও আত্মগোপনে রাজনীতি করছে। বাংলাদেশ ছাত্রলীগ আজকেও প্রকাশ্যে রাজনীতি করছে। আমাদের কমিটি প্রকাশ্য, আমাদের কর্মসূচি প্রকাশ্য, আমাদের লক্ষ্য প্রকাশ্য। আমরা জোরের সঙ্গে বলছি এই সরকার দখলদার, এই সরকার অসাংবিধানিক, এই সরকার অবৈধ। এই দখলদার সরকার বিদায় ঘটিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবো। আমাদের লক্ষ্য পরিষ্কার এবং আমাদের এই পরিষ্কার লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ যেমন ঘোষণা দিয়েই এই স্বাধীনতার ইশতেহার রচনা করেছিল, জাতীয় পতাকার ডিজাইন তৈরি করেছিল, মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছিল, ঠিক একইভাবে আমরা এই দখলদার সরকারকে বিদায় করে বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রকে আমরা মুক্ত করব। বাংলাদেশের মানুষের অধিকার আমরা ফিরে দেবো। আমাদের দেশকে আবার আমরা রিক্লেইম করব। আমাদের লিগাসিকে, আমাদের মুক্তিযুদ্ধকে আবার আমরা রেস্টোর করব এবং বাংলাদেশে আবার আমরা আমাদের গণতন্ত্রকে আমরা রিগেইন করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগ শুধুমাত্র নয়, আমাদের বৃহত্তর ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়িত করবই করবো। সাদ্দাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আমি তোমাকে দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে যে এই যে আমি রব্বানীকে প্রশ্নটা করলাম যে এই যে নির্যাতিত নিপীড়িত ছাত্রত্ব হারানো কোন ঠাসা ছাত্রলীগের সভাপতি হিসেবে তুমি কিভাবে এটাকে, তুমি তো নেতা, হ্যাঁ তাদের নেতা সবার, কিভাবে এটাকে তাদেরকে তুমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছো বা তোমরা নেতৃত্বস্থানীয় জায়গা থেকে? আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন ছাত্রলীগ তোমাদেরকে ইন্টারভিউ করব তো আমি ছাত্রলীগটা পড়ছিলাম। তুমি কি জানো যে উইকিপিডিয়া দখল হয়ে গেছে? উইকিপিডিয়াতে আমি যখন ছাত্রলীগ পড়লাম আমি লিটারালি খুব স্যাড ছিলাম। ওরা লিখেছে বাংলাদেশ ছাত্রলীগ হলো বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যেটিকে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে 2024 সালের 23শে অক্টোবর সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে উইকিপিডিয়াটা ক্যাপচার্ড বাই দেম। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা সবাই, তুমি আইনের ছাত্র, তোমরা সবাই একটা পড়াশোনা জানা, শিক্ষিত, উচ্চশিক্ষিত ছেলে পেলে, তোমরা এই বুদ্ধিবৃত্তিক জায়গাটাকে কি নজর দেওয়ার পরিকল্পনা করছো? যে উইকিপিডিয়ার মতো বহু সার্চ ইঞ্জিন আছে, যেই সার্চ করবে, ইংরেজি করো, বাংলায় করো, এই ধরনের লেখাগুলো কিন্তু আসবে। তোমরা কি এই বুদ্ধিবৃত্তিক জায়গাটাতে কাজ করার কথা ভাবছো? এবং এই যে নির্যাতিত লাখে লাখে ছাত্রলীগের কর্মীরা, তাদেরকে মনোবল, তাদেরকে অর্থনৈতিক সাহায্য, তাদেরকে কিভাবে তোমরা সাপোর্ট করার মেন্টালি এবং ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি কিভাবে করার চেষ্টা করছো? এটাই আমার শেষ প্রশ্ন তোমার কাছে। এটি নিয়ে তো সংকট আছেই এবং আমরা চেষ্টা করছি এবং ইতিমধ্যেই আমাদের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসুরের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা গোলাম রাব্বানী তো বললেনই। এক হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আমাদের সাংগঠনিক ফোরামের মাধ্যমে নেতাকর্মীদের সহযোগিতা করা আমরা চেষ্টা করি, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। আমাদের সাবেক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগ থেকে শুরু করে এমনকি হয়তো অনেকে সংগঠন করে না কিন্তু এই আওয়ামী লীগকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারাও কিন্তু তাদের জায়গা থেকে এগিয়ে আসছে। কিন্তু আমরা যেটি সবচেয়ে অবাক বিষয়ের সঙ্গে লক্ষ্য করি, আমরা আমাদের লিমিটেশন আছে, আমরা চেষ্টা করছি এবং সামনে থেকে আরো কিভাবে আরো স্পিডটা কিভাবে বাড়ানো যায়, আইনি সহায়তা খুব দরকার। সেটি চলমান আছে, দেখছি তো আইনে আশ্রয় লাভেরই কোনো সুযোগ নেই। আমাদের বিচার বিভাগ বলেই তো বাংলাদেশে আর কিছু নেই। বিচার বিভাগ হচ্ছে এখন নির্বাহী বিভাগের এক্সটেনশন, এটি ছাড়া আসলে কিছুই নয়। তো এর মধ্যেও আমরা আসলে চেষ্টা করছি আইনানুগ, এর মধ্যেও যতটুকু সম্ভব আমাদের নেতৃবৃন্দ, আমাদের যারা আইনজীবী রয়েছেন তারাও তাদের জায়গা থেকে ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। কিন্তু সবচেয়ে বড় যে বিষয় যে নানা প্রতিকূলতা, আমাদের হয়তো লিমিটেশন আছে কিন্তু ছাত্রলীগের কর্মীদের আছে এই আকাশ সমান সাহস। আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, আমাদের হয়তো ব্যর্থতা আছে, কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীদের রয়েছে লড়ে যাওয়ার একটা দৃপ্ত প্রেরণা, যে কারণে কিন্তু এত সংকট, এত সীমাবদ্ধতা, সার্টিফিকেট নেই কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করছে। ছাত্রত্ব বাতিল হয়েছে কিন্তু মানুষের অধিকারের কথা বলছে। এবং আমরা মনে করি যে তারাই বাংলাদেশ। আজকে ছাত্রলীগের কর্মী যারা কারাবন্দী হয়ে আছে, যারা একেবারে জীবন বাজি রেখে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, যারা মানুষের মুক্তির কথা বলছে, যারা বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলছে, তারাই সত্যিকারের বাংলাদেশ। যারা আজকে প্রাণু নিয়ে ঘুরছে, যারা আজকে নিজেদেরকে স্বঘোষিত উপদেষ্টা হিসেবে ঘোষণা করছে, যারা আজকে কোন বানেগা প্রগতির
অলরেডি তারা এই শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে, যারা আজকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, যারা আজকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিবেষ্টিত হয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে, তারা বাংলাদেশ নয়। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে মব বাহিনী, সবার চোখ রেখে সাহস রেখে যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, হাসতে হাসতে কারাগারে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, তারাই বাংলাদেশ এবং তারাই বাংলাদেশের সত্যিকারের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের ছাত্রলীগের তারুণ্যই বাংলাদেশের ছাত্র সমাজের, বাংলাদেশের অঙ্গীকারের সঠিক প্রতিনিধিত্ব করে এবং এই ছাত্রলীগের কর্মীরাই আগামী দিনে আমাদের সেই লড়াই করবে, সংগ্রাম করবে। এবং যারা আজকে ভাবছে যে তারা বিজয়ের ইতিহাসটা লিখে ফেলেছে, তারা এন্ড গেম দিয়ে দিয়েছে, আসলে সেটি নয়। এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও তো ছাত্রলীগের নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া হয়েছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে। তখনও কিন্তু এই পাকিস্তান বাহিনীর সহযোগিতায়, পাকিস্তান সামরিক বাহিনীর সহযোগিতায় তখনও কিন্তু রাজাকার আল বহাদুর বাহিনী, তারাও কিন্তু দাপট দেখিয়েছে, তারাও কিন্তু সরকারি ক্ষমতা প্রদর্শন করেছে, কিন্তু শেষ কথা বলেছে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই। তারাই লড়ে কিন্তু স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আমাদের নতুন দেশ মানচিত্র তারাই কিন্তু প্রতিষ্ঠিত করেছে। যে কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস শেষ হয়নি, ছাত্রলীগের কর্মীরা আগামী দিনে নতুন ইতিহাস লিখবে। তুমি বুদ্ধিবৃত্তিক জায়গাটা নিয়ে কি কাজ করবা বলে প্ল্যান করছো? আমি যে বললাম যে সমস্ত সার্চ ইঞ্জিন গুলো দখল হয়ে গেছে, খুব মেটিকুলাসলি আগাচ্ছে, তোমাদেরকে এরকম কোনো পরিকল্পনা তোমরা হাত নিয়েছো? যদি না নিয়ে থাকো নাও। এটি নিয়ে অবশ্যই আমাদের লিমিটেশন আছে, আমরা এটি নিয়ে চেষ্টা করছি। তবে আমাদের রাজনৈতিক চলা, এবং এখানে রাব্বানী ভাই আছেন, তিনিও জানেন আমরা সবসময় রাজনীতিটাকে ইতিবাচক রাজনীতি, মেধাভিত্তিক রাজনীতি, আমরা সবসময় বলতাম যে পাওয়ার পলিটিক্স এর জায়গায় পলিসি পলিটিক্স, এটি নানা ধরনের সমালোচনা করতো, কিন্তু আমরা কিন্তু শিক্ষার্থীদের সঠিক কথাটাই বলতাম। জ্ঞান ভিত্তিক ছাত্র রাজনীতির জন্য, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী ছাত্র রাজনীতির জন্য, একাডেমিক বিশ্ববিদ্যালয়, গবেষণা বিশ্ববিদ্যালয় উপযোগী ছাত্র রাজনীতির জন্য আমরা চেষ্টা করেছি। আমরা হয়তো পূর্ণাঙ্গ অবয়ব দেওয়ার প্রচেষ্টা থাকা সত্ত্বেও হয়তো সেটি বাস্তবায়িত হয়নি, কিন্তু আমরা এর মধ্যে, এই লড়াই সংগ্রামের মধ্যে আমাদের রাজনীতিটাকে যেন একটা জ্ঞান ভিত্তিক জায়গা দেওয়া যায়, বুদ্ধিভিত্তিক জায়গা দেওয়া যায়, সেই অনুশীলনী জায়গাটি থাকে। এবং একই সঙ্গে আপনি যেটি বললেন যে আমাদের বিভিন্ন ভাবে, বিশেষ করে এখন যেটিকে বট বাহিনী বলা হয়, তাদের মাধ্যমে নানাভাবে এই তথ্য সন্ত্রাস প্রতিষ্ঠিত করা হয়েছে। তো সেটিতে আমাদের কাজ করার সুযোগ আছে, আমাদের অবশ্যই লিমিটেশন আছে, তবে অবশ্যই আমরা সমস্যাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। আমরা আমাদের কর্মপ্রক্রিয়া নিয়ে, আমাদের সীমাবদ্ধতা, ব্যর্থতা নিয়ে আমরা রিভিজিট করছি, রিথিঙ্ক করছি, যাতে করে আমরা এই চ্যালেঞ্জ গুলো আমরা মোকাবিলা করতে পারি। তো আমরা অবশ্যই এগুলো আমরা খোল নলচে বসে। আমি সাদ্দামের সাথে অ্যাড করে দেখছি যে সাদ্দামকে অনিয়ার আমি ধন্যবাদ জানাতে চাই। এটা হচ্ছে যে এই কঠিন সময় প্রেক্ষাপটে বিগত 7, 8, 9, 10 কতগুলো পাওয়া যায় কমিটির যারা সাবেক কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন, আমরা তো সবাই হয়েছে, আমাদের সাবেক যারা সিনিয়ররা আছেন, আমরা তো একটা পরিবার, তো সেই জায়গাতে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক বর্তমান যারা আছেন তাদেরকে নিয়ে ইতিমধ্যেই আমরা আমাদের জায়গা থেকে একটা ফোরাম করে আলোচনার ভিত্তিতে বর্তমান এবং আগামী দিনের চ্যালেঞ্জ গুলো, এই বুদ্ধিভিত্তিক যেটা বলেন এই ইস্যুটা আছে, আরো অনেকগুলো ইস্যু আছে যে চ্যালেঞ্জ ছাত্রলীগের, সেই মোকাবিলার জন্য এই উদ্যোগটা বর্তমান ছাত্রলীগই নিয়েছে, তাদের মাধ্যমে সাদ্দাম এবং ইনান। এটা আবারও ধন্যবাদ দিচ্ছি যে আমরা এখন থেকে এই একটা সিদ্ধান্তে আমরা এসেছি যে কোনো জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বা শিক্ষার্থী সম্পন্ন সিগনিফিকেন্ট যে ডিসিশন গুলো আছে সেটা আমরা আলোচনার মাধ্যমে, আমরা সহযোগিতা নিয়ে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নিব এবং সেগুলো নিয়ে বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা এবং কন্ট্রিবিউশন থাকবে। এটা আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলা ছাত্রলীগের সাবেক বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ সবাইকে জানাতে চাই, নেতাকর্মীদেরকে, যে এই প্রক্রিয়াটা এখন ভালোভাবে হচ্ছে। এটা বর্তমান ছাত্রলীগের কৃতিত্ব, এটা করছে।